আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গোল্ডেন স্পেশাল লার্নিং অনলাইন ক্লাসে। আমি আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, গতি। এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পদার্থবিজ্ঞানের প্রাণ বলা হয় আর কি, প্রাণ কেন্দ্র গতি। আমরা যে পদার্থবিজ্ঞানের যে অধ্যায়গুলো আলোচনা করবো, এমন কোনো অধ্যায় নাই যেখানে গতির ব্যবহার নাই। তো এই জন্য এই অধ্যায়টা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের শুরুতেই আমাদের কিছু বেসিক জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা জানবো। আমরা আগে বেসিক জিনিসগুলো করে নিব, তারপরে পর্যায়ক্রমে আমরা এর গাণিতিক যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো করব। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এখানে শুরুতে দেখো আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা কোন জিনিসগুলো আমরা জানা দরকার আমি লিখে নিছি, ধারাবাহিকভাবে সেগুলো বলতেছি। প্রথম হচ্ছে আলোচনার বিষয় অবস্থান। আমি গতি বা এই গতি সম্পর্কে কিছু আলোচনা করার আগেই আমি অবস্থান সম্পর্কে একটু বলতে চাই। এখানে দেখো গতি, গতির কথা এর বাংলা কথা, ইংরেজি হচ্ছে মোশন, ইংরেজি হচ্ছে মোশন। ওকে, অবস্থানটা কি? আমরা যদি কোনো কিছুর অবস্থান বলতে যাই, কোনো কিছু যদি অবস্থান বলতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? যেমন দেখো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার স্কুল কোথায়, তাহলে আমাকে বলতে হবে যে আমার বাড়ি থেকে কি পূর্ব দিকে 100 মিটার দূরে অথবা 200 মিটার দূরে। আমি যদি বলি যে আমার স্কুল হচ্ছে আমার বাড়ি থেকে 200 মিটার দূরে, তাহলে এই অ্যান্সারটা কিন্তু সঠিক হবে না। কেন হবে না? কারণ 200 মিটার দূরে কোন দিকে সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে এটা সঠিকভাবে বলার জন্য আমাদের বলতে হবে অবশ্যই যে আমার স্কুল আমার বাসা থেকে 200 মিটার পূর্ব দিকে। তাহলে প্রথমটা হচ্ছে কোন কিছুর, কোন বস্তুর অবস্থান, গতি, স্থিতি ইত্যাদি বের করার জন্য বা এটা নির্ণয় করার জন্য আমাদের একটা মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো দরকার। প্রসঙ্গ কাঠামো দরকার যার সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়, যার সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। তাহলে আমাদের দেখো স্থিতি বা গতি, স্থিতি বা গতি এটা বের করার আগে আমাদের অবস্থানটা বের করার জন্য বা অবস্থানটা আগে নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের কোনো কিছুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হবে বা যার সাপেক্ষে আমরা কি একটা স্থিতি বা গতি বের করতে পারবো। ওকে, তাহলে এখন দেখো অবস্থানের কেন্দ্রে আমরা বলতে পারি মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামোটা কি? মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো কি? কোন একটা বস্তুর সাপেক্ষে যদি আমরা অন্য কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি আলোচনা করতে পারি, তাহলে সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে আমরা বের করতেছি সেটাকে বলা হয় মূল বিন্দু, আর যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি আলোচনা করতেছি সেটাকে বলা হয় আলোচ্য বিন্দু বা আলোচ্য বস্তু। তাহলে এখন দেখো আসলে গতিটা কি বা স্থিতিটা কি? আমরা গতি আর স্থিতি নিয়ে আলোচনা করব। আমরা ধরে নিলাম যে এটা একটা মূল বিন্দু বা এটা একটা প্রসঙ্গ কাঠামো, এটা স্থির অবস্থানে আছে, এটা স্থির আছে। এর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল থাকে, এর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল থাকে, তার মানে কি এর অবস্থার পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে এটাকে বলা হয় গতি। এটাকে বলা হয় একটা স্থির বস্তুর সাপেক্ষে যদি এই দ্বিতীয় বস্তুটির গতিশীল থাকে বা অবস্থার পরিবর্তন ঘটে, এটাকে বলা হয় গতিশীল। যেমন দেখো আমি এই মার্কারকে যদি এখান থেকে এখানে নিয়ে আসি, আবার এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই চারিপার্শ্বিক সাপেক্ষে বা আশেপাশে যে এগুলো আছে সময়ের সাথে অবস্থার পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় গতি। তার মানে কি আশেপাশে সাপেক্ষে বা পারিপার্শ্বিক সাপেক্ষে বা চারিপাশের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে বলা হয় গতি। আর যদি অবস্থার পরিবর্তন না ঘটে সেটাকে বলা হয় স্থিতি, সেটাকে বলা হয় স্থিতি। ওকে, তো এখানে দেখো স্থিতি আর গতি অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো সকল গতি পরম নয় বা সকল স্থিতি পরম নয়, সকল গতি আপেক্ষিক বা সকল স্থিতি আপেক্ষিক। তাহলে আমাদের জানতে হবে আপেক্ষিকটা আসলে কি। আমাদের জানতে হবে আপেক্ষিকটা কি। আপেক্ষিকটা বলতে আসলে সাময়িক যেটাকে বোঝায়, যে আমাদের মনে হয় যে মনে হচ্ছে বা এটা হওয়ার কথা ছিল বা এটা হতে পারে না বা এইরকম। তো যাই হোক, তাহলে আমাদের পরম নয়, পরম বলতে প্রকৃতপক্ষেই সেটা স্থির বা প্রকৃতপক্ষেই গতিশীল নয়। যেমন দেখো আমরা যদি বলি যে আমার অবস্থান, এই অবস্থানে আমি দাঁড়িয়ে আছি, এখন আমার অবস্থানটা কি? আমি স্থিতিশীল, কারণ পারিপার্শ্বিক সাপেক্ষে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমি গতিশীল, কিভাবে? তাহলে দেখো আমার একটা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করবে যে আমি স্থিতিশীল না গতিশীল। আমি যদি পারিপার্শ্বিক সাপেক্ষে ধরি তাহলে আমি স্থিতিশীল, কারণ এই বিল্ডিং এর চারিপাশে আশেপাশের সাপেক্ষে আমার কোনো অবস্থার পরিবর্তন
হচ্ছে না। কিন্তু আমি যদি বলি যে পৃথিবীর সাপেক্ষে আমার গতিটা কি, তাহলে অবশ্যই স্থিতিশীল হবে। পৃথিবীর সাপেক্ষে আমার গতিটা কি, অবশ্যই গতিশীল হবে। পৃথিবীর সাপেক্ষে আমারটা কি হবে, গতিশীল। কেন? কারণ পৃথিবী সূর্যের চারিপাশে বা চারিদিকে ঘুরতেছে। তাহলে পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘরে, তাহলে আমরা তো পৃথিবীর মধ্যে আছি, তাহলে আমরা কি করব, স্থির থাকবো না? আমরা স্থির থাকবো না। তাহলে আমরাও কি হব, গতিশীল হব। আবার যদি আমি বলি যে পৃথিবী তাহলে গতিশীল, না পৃথিবী কি গতিশীল? না, আমি বলবো না যে পৃথিবী গতিশীল। তার এটা বোঝার আগে আমি একটা উদাহরণ দিই। যেমন দেখো, যে আমি তোমাদের শুরুতেই বলছি স্থিতি বা গতিটা কি, যে একটা সাপেক্ষে যদি আরেকটা অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেটাকে বলা হয় গতিশীল। আর যদি পরিবর্তন না ঘটে তাহলে সেটা হবে স্থিতিশীল। যেমন দেখো, ট্রেনের কামরায় দুই বন্ধু বসে আছে আর কি। ট্রেনের কামরায় দুই বন্ধু মুখোমুখি বসে আছে। ট্রেনের কামরায় দুই বন্ধু মুখোমুখি বসে আছে। ট্রেন চলতেছে। একজন সাপেক্ষে আরেকজন অবস্থার পরিবর্তন হচ্ছে না। তাহলে এই বন্ধুর সাপেক্ষে, এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, তাহলে প্রথম বন্ধুর সাপেক্ষে দ্বিতীয় বন্ধুর গতিটা কি হবে, স্থিতিশীল হবে। দ্বিতীয় বন্ধুর সাপেক্ষে প্রথম বন্ধুর গতিটা কি হবে, তাহলে এটাও স্থিতিশীল হবে। যদি ট্রেনের নিচে যদি কোনো ব্যক্তি থাকে এখানে, তাহলে এই ব্যক্তির সাপেক্ষে এই দুটা বন্ধুর গতি হবে গতিশীল। তাহলে কি হবে, এই ব্যক্তির সাপেক্ষে এদের গতিটা হবে গতিশীল। ওকে। আবার দেখো, দুইজন বন্ধু সাইকেল চালাচ্ছে, এরা একইভাবে সাইকেল চালাচ্ছে, একজন সাপেক্ষে আরেকজন অবস্থার পরিবর্তন হচ্ছে না, তারা কিন্তু সাইকেল চালাচ্ছে, মানে দুজনেই গতিশীল। কিন্তু একজন সাপেক্ষে যদি আরেকজন অবস্থার পরিবর্তন না হয় তাহলে কিন্তু এরা স্থিতিশীল। ওকে। তাহলে দেখো, এই আপেক্ষিক, আমি যেটা বললাম পৃথিবী গতিশীল, আমি আবার বলতেছি পৃথিবী স্থিতিশীল। কেন পৃথিবী স্থিতিশীল? কারণ আমি যদি এটা সূর্যের সাপেক্ষে ধরি, কারণ সূর্যের সাপেক্ষে যদি ধরা হয়, সূর্য কিন্তু স্থিতিশীল নয়। সূর্য কিন্তু কি বিভিন্ন গ্রহ উপগ্রহ, সূর্য তার নক্ষত্র গুলোকে কেন্দ্র করে ঘুরতেছে। এটা আমরা একটা কোরআনে হাদিসেও আছে যে দেখা যাচ্ছে যে কি প্রত্যেকটা গ্রহ বা উপগ্রহ নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। তার মানে কি প্রত্যেকটা গ্রহ উপগ্রহ সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। তার মানে এমন কোন প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয় যেটা প্রকৃতির পক্ষেই স্থিতিশীল। সুতরাং আমরা এমন কোন বস্তু পাবো না বা এমন কোন বস্তু অবস্থান করতে পারবো না যেটা গতি পরম কিংবা যেটা স্থিতি পরম। তাহলে সকল গতি বা সকল স্থিতি আপেক্ষিক, কোন গতি পরম বা কোন স্থিতি পরম নয়, আপেক্ষিক। এরপরে দেখো, গতি এবং স্থিতি সম্পর্কে আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। গতি এবং স্থিতি সম্পর্কে আরো কিছু উদাহরণ দিচ্ছি। যেমন দেখো, মোহনা দেখলো তার এক বন্ধু তার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল বা দৌড়ে চলে যাচ্ছিল। তাহলে মোহনার সাপেক্ষে তার বন্ধুর কি হবে, মোহনার সাপেক্ষে তার বন্ধুর অবস্থানটা গতিশীল হবে। এবার দেখো, মোহনার স্কুলে দৌড় প্রতিযোগিতা হচ্ছে আর কি। দৌড় প্রতিযোগিতা অবশ্যই বৃত্তাকার আকারে হয়। তো এখন এই দৌড় প্রতিযোগিতার অবশ্যই সবাই প্র্যাকটিস করে নেয় আগে। তো খেলার আগে প্র্যাকটিস করা অবশ্যই জরুরি। যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা খেলতে পারবো না। ওকে। তাহলে মোহনা দেখো, মোহনা মাঝখানে দাঁড়িয়ে আছে। মোহনাকে কেন্দ্র করে তার বন্ধু সাদিয়া তাকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন দেখো, আমি তোমাদের শুরুতেই বলে দিছি যে যদি মোহনার সাপেক্ষে এই সাদিয়া গতিশীল হবে যদি এদের অবস্থার পরিবর্তন হয়। কিন্তু যেহেতু এটা বৃত্তাকার, সব দিকে এর দূরত্বটা সমান। যদি এটা 20 মিটার হয়, এই দিকেও 20 মিটার, তাহলে এইটাও 20 মিটার। তাহলে এখন তোমরা কি বলতে পারবা যে আসলে এই মোহনার সাপেক্ষে সাদিয়ার গতিটা কি গতিশীল না স্থিতিশীল? সাদিয়া কিন্তু দৌড়াচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে সাদিয়া কি স্থিতিশীল? কিন্তু আদৌ কি মানুষ এটা বিশ্বাস করবে সাদিয়া স্থিতিশীল? না, সাদিয়া স্থিতিশীল নয়। তাহলে সাদিয়া গতিশীল। কিভাবে গতিশীল? এখানে দেখো, কোন বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে, সেটা মানে কিংবা দিকে। সেটা কি মানে কিংবা দিকে। তাহলে এখানে সাদিয়ার অবস্থার পরিবর্তন হচ্ছে দিকে। কারণ এটা যদি পূর্ব হয় তাহলে এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তার মানে কি তার দিক পরিবর্তন হচ্ছে। সুতরাং মোহনার সাপেক্ষে সাদিয়া গতিশীল। মোহনার সাপেক্ষে সাদিয়া গতিশীল। তার মানে কি কোন বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে, সেটা মানে কিংবা দিকে, যে কোনো দিকে হতে পারে। ওকে। তাহলে এবার আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। শুরুতে দেখো, এখানে কিন্তু বলা নাই যে গতি 4 প্রকার, 3 প্রকার বা 5 প্রকার, এরকম কিছু বলা নাই। এখানে দেখো, গতি
সরলরৈখিক হতে পারে ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। ওকে, এগুলো কিরকম গতি? কোন গতিশীল বস্তুর গতি যদি এইরকম হয় যে একটা সরল রেখা বরাবর যদি হয়, কোন গতিশীল বস্তুর গতি যদি একটা সরল রেখা বরাবর হয়, তাহলে এই গতিটাকে বলবো আমরা সরলরৈখিক গতি। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? কোন গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যেটা সরল রেখা বরাবর গতিশীল থাকে, অথবা কোন বস্তু যদি সোজা বা সরল পথে চলে থাকে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় সরলরৈখিক গতি। ওকে, এবার দেখো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? একটা বিন্দুকে কেন্দ্র করে যদি দ্বিতীয় বিন্দুটা বারবার ঘুরতে থাকে এবং এদের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রেখে, এদের মধ্যবর্তী দূরত্ব কোনো পরিবর্তন হবে না, এ ধরনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি। তার মানে কি? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু যদি এদের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরতে থাকে বা গতিশীল থাকে, তাহলে এ ধরনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি। এ ধরনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি। এই উদাহরণ দেখো ঘূর্ণন গতিটা কি হবে, যেমন দেখো ফ্যানের পাখা, ঘড়ির কাঁটা ইত্যাদি। এরপরে দেখো চলন গতি। চলন গতিটা কি? চলন গতিটা হচ্ছে এইরকম, যেমন দেখো আমরা যখন চলতে থাকি আমাদের যে চলাটা সেটা হচ্ছে কিন্তু চলন গতি। আমরা যেটা চলি সেটা আমাদের চলন গতি। কিভাবে চলন গতি? চলন গতিটা শুনে দেখো, যেমন দেখো আমি মার্কারটাকে এই অবস্থান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এর যতগুলো অণু আছে বা কণা আছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তোমাদের বইয়ে হেলিকপ্টারের একটা উদাহরণ দেওয়া আছে, ওখানে দু ধরনের চিত্র দেওয়া আছে। ওখানে দেখবে যে সরল চলন গতির উদাহরণ দেওয়া আছে যে হেলিকপ্টার কখনো এইভাবে ওঠে না, এটা এইভাবে উঠে যায়। তার মানে কি? কোন বস্তুর গতি যদি এমন হয় যে এর সকল কোন সময়ে একই পথ অতিক্রম করে, তার মানে কি? আমরা টেবিলে একটা বইকে যদি টেনে নিই, এটাও হবে চলন গতি। আমরা যে রাস্তায় হাঁটতেছি এটাও আমাদের চলন গতি। আমরা যদি দৌড়াই সেটাও হবে আমাদের চলন গতি। ওকে, এরপরে দেখো পর্যাবৃত্ত গতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গতিটা মাঝে মধ্যেই তোমাদের ক নম্বরে আসে আর কি। তাহলে পর্যাবৃত্ত গতিটা আসলে কি, বা পর্যাবৃত্ত গতি কাকে বলে, বা পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতিটা কিছুটা ঘূর্ণন গতির মতোই। কোন গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, বারবার একই দিক থেকে অতিক্রম করে। তার মানে আরো একবার বলছি, দেখো কোন গতিশীল বস্তু কোণার গতিপথ যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিকে বারবার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলি হচ্ছে কি সূর্যের গতি, এগুলি হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি বা পৃথিবীর গতি। ওকে, এরপর দেখো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কোন গতিশীল বস্তু কোণার গতিপথ যদি এমন হয় যে এটি এর গতিপথে কোন নির্দিষ্ট সময় কোন নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল হয়। সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি, এটা কিন্তু এক ধরনের পর্যাবৃত্তই গতি। কোন গতিশীল বস্তু কোণার গতিপথ যদি এমন হয় যে এটি নির্দিষ্ট কোন গতিপথ নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, যেমন দেখো দোলনার গতি, গিটারের গতি ইত্যাদি। এরপর দেখো রাশি। রাশি আমাদের প্রথমত আলোচনা করেছিলাম যে রাশিটা কি। রাশি হচ্ছে কি কোনো কিছু পরিমাপ করে রাশি বলা হয়। রাশি আমরা আগে বলছিলাম মৌলিক রাশি, যৌগিক রাশি। এখানে আমি রাশি দুভাবে দেখাবো, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে সকল রাশি প্রকাশ করার জন্য, যেমন দেখো আমরা যদি বেঞ্চের দৈর্ঘ্য পরিমাপ করি, বেঞ্চের দৈর্ঘ্য 2 মিটার, তাহলে আমাদের কি একটা সংখ্যা এবং একটা একক দরকার, একটা সংখ্যা এবং একটা একক দরকার। আমরা যদি বেগের কথা বলি, তাহলে বেগের ক্ষেত্রে সংখ্যার সাথে সাথে আমাদের দিকও দরকার, সংখ্যার সাথে সাথে আমাদের দিকও দরকার। যেমন দেখো এটাকে আমরা বলবো কি, কোন একটি বস্তু পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে ধাবিত হচ্ছে। কোন একটি বস্তু 30 ডিগ্রি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে ধাবিত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো বেগ। তাহলে এই ক্ষেত্রে বা এর উপর ভিত্তি করে আমরা রাশিকে দুভাবে প্রকাশ করি, দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, তাদেরকে বলা হয় স্কেলার রাশি।
আর যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন সেটাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশিকে আমরা স্পেশাল ভাবে বা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে করি না, এটাকে স্বাভাবিক ভাবে প্রকাশ করলেই হবে। আর ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় একটা সংখ্যা লিখে তার উপর তীর চিহ্ন দিয়ে, এটা এ একটি ভেক্টর রাশি, অথবা এ কে বোল্ড হরফে লিখে প্রকাশ করা হয় যে এ একটি ভেক্টর রাশি। এ এর মান হচ্ছে এ এর উপর পরম মান দিয়ে যেটা হবে সেটা হবে কি এ ভেক্টরের মান, এটা হচ্ছে এ ভেক্টরের মান। ওকে, এরপরে দেখো আমরা বিভিন্ন ধরনের এই ভেক্টর রাশিগুলো নিয়েই আলোচনা করব। এবার দেখো শুরুতেই সরণ ও দূরত্ব। সরণ ও দূরত্ব, সরণ ও দূরত্ব। সরণ কি, বা আমরা শুরুতে দেখো দূরত্ব নিয়ে আলোচনা করব। দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে দূরত্ব বলা হয়। একটা বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে অপর বিন্দুতে কতটুকু দূরত্ব মানে অবস্থার পরিবর্তন করলো বা কতটুকু গেল। সে মনে করো এইটা আমার বাড়ি, বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 200 মিটার, তাহলে এটা হবে আমার দূরত্ব। এটা হবে আমার দূরত্ব। আমি যদি বাড়ি থেকে স্কুলে যাই তাহলে আমি 200 মিটার অতিক্রম করছি, এটা হচ্ছে দূরত্ব। তার মানে কি কোনো বস্তুর অবস্থার পরিবর্তনটাই হচ্ছে দূরত্ব। আবার দেখো আমরা বলতে পারি এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা দূরত্ব। আচ্ছা, দূরত্ব কাকে বলা হয়? তাহলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে বলা হয় দূরত্ব। দূরত্ব ইংরেজি হচ্ছে ডিসটেন্স, এখানে সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের একক মিটার, দূরত্বের একক হচ্ছে মিটার, সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের মাত্রা, আমি তোমাদের শুরুতেই বলছি দূরত্ব, সরণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোর মাত্রা সবগুলো কি হবে? এল হবে। সবগুলো মাত্রাই এল হবে। ওকে, দূরত্ব। এরপর দেখো সরণ। দূরত্ব আর সরণ একই আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? যেমন দেখো এ থেকে আমি বি অবস্থানে যে কোনো রাস্তা দিয়ে যেতে পারি, যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি। এই এ থেকে বি পর্যন্ত আমি যে কতটুকু রাস্তায় গেলাম এটা আমার হচ্ছে দূরত্ব। আর সরণটা হবে আমার সরণরৈখিক বা সরলরৈখিক বরাবর যে দূরত্ব। এক কথায় এ থেকে বি পর্যন্ত সোজাসুজি যে দূরত্ব সেটা হচ্ছে আমার সরণ। তার মানে সরণের সংজ্ঞা যখন আমি দিব যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকেই সরণ বলে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকেই সরণ বলা হয়। তার মানে সরণের মাত্রা এবং দূরত্বের মাত্রা একই, সরণের মাত্রা একক, সবকিছু দূরত্বের মাত্রা সেম। আর সরণকে অনেক সময় এস দ্বারা প্রকাশ করতে পারি, অনেক সময় আমরা কি এস দ্বারা প্রকাশ করতে পারি, সেটাকে দূরত্ব প্রকাশ করা হয়। এখানে দেখো আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে সরণ আর দূরত্বটার ক্ষেত্রে আমি মনে করো বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হলাম, আমি ঘুরে ঘুরে এই দিক দিয়ে ঘুরে মনে করো আবার বাড়ি আসলাম। মনে করো যে এখান থেকে আমি আসছি 100 মিটার, এখান থেকে আমার দূরত্ব হচ্ছে 200 মিটার। তার মানে মোট অতিক্রম করছি 200 মিটার, 200 আর যোগ 100 300 মিটার। আমি মোট অতিক্রম করছি 300 মিটার। তার মানে কি আমি বাড়িতে চলে আসছি। এই অবস্থানে আমার দূরত্ব কত? এই অবস্থানে দূরত্ব হবে 300 মিটার। তাহলে আমার সরণ কত? সরণে কি 300 হবে? বা ওইভাবে কি সোজাসুজি দূরত্ব বের করা সম্ভব না? এক্ষেত্রে আমাদের সরণ হবে 0, কারণ ওই অবস্থায় আমার সোজাসুজি কোনো দূরত্ব পরিবর্তন হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমার সরণ হবে 0। ওকে, এরপর দেখো দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ, দ্রুতিটা আমরা কখন ব্যবহার করি বা দ্রুতিটা আমরা কেন ব্যবহার করি? আমরা অনেক সময় বলতে পারি যে আমি মানে আমার দ্রুতি বেশি, বা আমরা অনেক সময় সাইকেলের ক্ষেত্রে বা স্পিড ব্যবহার করি, সাইকেল জোরে চলতেছে ধীরে চলতেছে। এটা আমরা দ্রুতিটা বলতে এটাকেই বুঝাবো যে আমরা কত জোরে চলতেছি বা কত ধীরে চলতেছি, এটা আসলে সময়ের সাথে আমরা পরিমাপ করি। এই সময়ের সাথে পরিমাপটাই হচ্ছে দ্রুতি। তার মানে যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলো এটি হচ্ছে দ্রুতি। কোনো বস্তুর যে অবস্থান পরিবর্তন হলো এটি হচ্ছে দ্রুতি। যেমন দেখো তমা ও সমা, এখন দেখো এই দুই বান্ধবী আর এখন যে বলতেছে বা ধরতেছে, দেখুন মনে করো যে কার দ্রুতি কত বেশি, এরা দৌড়াদৌড়ি শুরু করছে। মনে করো 200 মিটার পথ, তোমার সময় লেগেছে 2 সেকেন্ড, তোমার সময় লেগেছে 20 সেকেন্ড, আর সময়ের সময় লেগেছে 30 সেকেন্ড। তোমার 20 সেকেন্ডে 200 মিটার পথ অতিক্রম করছে, সময় 30 সেকেন্ডে 200 মিটার পথ অতিক্রম করছে। আমরা এখন বলবো যে কার দ্রুতি বেশি, কার দ্রুতি বেশি বা কার দ্রুতি কম। তাহলে আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে একই সমান রাস্তা, তোমার কি কম সময় লাগছে, সমান কি সময়
কম লাগছে, তার মানে কি আমরা এই দ্রুতি কে কত দূরে গেছে, আমরা কি এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই দ্রুতি পাবো। তার মানে দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা, ভি সমান সমান ডি ভাগ টি। আমরা দ্রুতির সঙ্গে এখান থেকে পাবো কোন বস্তুর অবস্থার পরিবর্তনকে, অবস্থার পরিবর্তনের হারকে বা সময়ের সাথে কোন বস্তুর অবস্থার পরিবর্তনকে বলা হচ্ছে দ্রুতি। তার মানে এই তমা আর সমার যদি দ্রুতি আমি বের করি, তাহলে তোমার ক্ষেত্রে হবে 200 ভাগ 20 আর সমার ক্ষেত্রে হবে 200 ভাগ 30। তাহলে যেহেতু এর সময় বেশি সুতরাং এর দ্রুতি কম, যেহেতু সময় কম তাহলে এই তোমার দ্রুতি বেশি। তার মানে কি যার সময় কম লাগবে দ্রুতি বেশি হবে, যার সময় বেশি লাগবে দ্রুতি কম হবে। ওকে, তাহলে এবার দেখো আরেকটা বিষয় যেটা আমাদের প্রয়োজন হয়, তাৎক্ষণিক দ্রুতিটা আসলে কি, তাৎক্ষণিক দ্রুতিটা কি, এটা হচ্ছে বিশেষ মুহূর্তের দ্রুতি। যেমন দেখো আমি মনে করো যে মোটরসাইকেল চালাচ্ছি, মোটরসাইকেল চালাতে আমার মনে হলো যে এখন 10টা 20 মিনিট 43 সেকেন্ড, এই মুহূর্তে আমার দ্রুতি কত, তখন আমি কি মোটরসাইকেলের সামনে যে স্পিডোমিটার আছে সেটা দেখে আমি বলতে পারবো যে আমার দ্রুতি কত। তাহলে এটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, কোনো বিশেষ মুহূর্তের দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এখানে দেখো সমদ্রুতি বা অসমদ্রুতি কি, যে সময়ের সাথে যে কোনো বস্তুর অবস্থা দ্রুতিটা কি বা একই রকম যদি হয় তাহলে এটা কি সমদ্রুতি, যদি একই রকম না হয় তাহলে সেটাকে বলবো আমরা অসমদ্রুতি। এরপর দেখো বেগ, বেগটা আসলে কি, তবে হ্যাঁ দ্রুতির হচ্ছে স্কেলার রাশি, কারণ এর কোনো দিকের প্রয়োজন নাই, শুধুমাত্র মান হলেই আমরা দ্রুতি বের করতে পারি। এরপর দেখো বেগ, বেগটা আসলে কি, আমরা অনেক সময় কথাবার্তায় বলি যে বেগ বা বেগ শব্দের কি এর বেগ বেশি বা বেগ কম। এখানে দেখো বেগ আর দ্রুতি একই আবার একই নয়, একটু পার্থক্য আছে। দেখো বেগের ক্ষেত্রে আমরা বলতে পারি বেগ সমান হচ্ছে সরণের হারকে বেগ বলা হয়, সরণের হারকে বেগ বলা হয়। তার মানে কি সময়ের সাথে সরণের পরিবর্তন যেটা হয়, সময়ের সাথে সরণের যে পরিবর্তন হয়, এক কথায় নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে বা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে সময়ের সাথে পরিবর্তন হয় সেটাকে বলা হয় বেগ। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর বেগ সমান লিখতে পারি সরণ ভাগ সময়। তাহলে সরণকে কি এস বা ডি আর সময় হচ্ছে টি। এটার মাধ্যমে কি আমরা বেগ বের করতে পারি, বেগের একক এবং মাত্রা। তাহলে দেখো বেগের একক আমরা সমীকরণ থেকে বের করতে পারি, বেগের একক আমরা লিখতে কি সরণ ভাগ সময়। তাহলে সরণ হচ্ছে এস, দুঃখিত সরণের একক হচ্ছে মিটার, সময় সেকেন্ড, তাহলে এম এস ইনভার্স 1, এটা হচ্ছে বেগের একক। আর দ্রুতির এককটাও এইটাই, দ্রুতির এককও এইটাই হবে। এখন দেখো বেগের মাত্রা, বেগের মাত্রা হবে সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি, তাহলে এল টি ইনভার্স 1। আমাদের দ্রুতির মাত্রাও এইটাই হবে, তবে বেগ হচ্ছে কি যেহেতু নির্দিষ্ট দিক বা সরণ আছে এটা হবে ভেক্টর রাশি আর দ্রুতি হবে স্কেলার রাশি। এরপর দেখো ত্বরণ ও মন্দন, ত্বরণ ও মন্দন। আচ্ছা এটা জানার আগে আমরা জানবো বেগ দু ধরনের বেগ হয়, বেগ হয় দুই ধরনের, একটা হচ্ছে কি সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। সমবেগ কাকে বলে, সময়ের সাথে যদি কোনো বস্তুর মান এবং দিকের পরিবর্তন না হয়, সময়ের সাথে যদি কোনো বস্তুর মান এবং দিকের পরিবর্তন না হয় তাহলে এই ধরনের বেগকে বলা হয় সমবেগ, এই ধরনের বেগকে বলা হয় কি সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন দেখো বা সমতলের ক্ষেত্রে আমরা বলতে যে উপর থেকে যে কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দিই বা পড়ন্ত বস্তুকে দিই সেই ক্ষেত্রে এদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, অথবা আচ্ছা এরপর দেখো অসমবেগ, অসমবেগ কাকে বলে, সময়ের সাথে সাথে যে কোনো বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয়। এইরকম উদাহরণ কিন্তু অনেক আছে, যেমন দেখো সাইকেলের গতি বা বিভিন্ন ধরনের যে গাড়িগুলোর গতি আছে এগুলো হবে অসমবেগের উদাহরণ। আর এই অসমবেগকেই বলা হয় ত্বরণ, আর এই অসমবেগকেই বলা হয় ত্বরণ। তার মানে কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। তার মানে দেখো মনে করো কোন একটি বস্তু এখান থেকে চলা শুরু করছে, শুরুর আদি বেগ ইউ, এই টি সময়ে বস্তুটি এই অবস্থানে আসছে, এর বেগ হচ্ছে ভি, তাহলে মানে বেগের পরিবর্তন কত হবে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি সময়ের সাথে, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ সমান ভি মাইনাস ইউ, এটাকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের সংজ্ঞাটা কি, বেগের পরিবর্তনকেই বলা হচ্ছে
ত্বরণ নির্দিষ্ট দিকে কি এক কথায় কি কোনো বস্তু যদি, অথবা এটাও আমরা বলতে পারি যে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় ত্বরণ। ত্বরণ দু ধরনের হয়, একটা হচ্ছে কি সুষম ত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ উদাহরণ কি, যদি বেগ বৃদ্ধির হার একই রকম হতে থাকে তাহলে সেটাকে বলা হয় সুষম ত্বরণ। বাস্তবে এরকম সম্ভব নয় যে আসলে সুষম ত্বরণ যদি আমরা কি বেগ বৃদ্ধির হার একই, আমাদের যে আমরা যে গাড়ি ঘোড়া চালাই সেগুলোর ক্ষেত্রে এটা সম্ভব নয়। তবে সুষম ত্বরণ উদাহরণ একটাই, আমরা যদি কি মুক্তভাবে কোনো বস্তুকে ছেড়ে দিই উপর থেকে, এটা হবে সুষম ত্বরণের উদাহরণ, কারণ প্রতি সেকেন্ডের বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড। আর অসম ত্বরণ হচ্ছে যদি বেগ বৃদ্ধির হার কি কম বেশি হয়, বেগ বৃদ্ধির হার যদি কম বেশি হয় তাহলে এটাকে বলা হবে অসম ত্বরণ। আমাদের সচরাচর যে গাড়িগুলো দেখি এগুলো হচ্ছে অসম ত্বরণের উদাহরণ। এরপরে দেখো ত্বরণের একক। ত্বরণকে আমরা লিখি বেগ ভাগ সময়, বেগ বৃদ্ধির হারকে, তাহলে বেগ সমান সমান লেখা যায় সরণ ভাগ সময়। তাহলে সময় যেহেতু একটা আছে তাহলে আরেকটা সময় হবে, তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, সময় টি গুণন টি, তাহলে এটা হবে এল টি স্কয়ার, তাহলে এল টি ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এরপরে দেখো ত্বরণের একক। ত্বরণের একক, তাহলে সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এম এস স্কয়ার, তাহলে এম এস ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। এরপরে দেখো মন্দন। ত্বরণ আর মন্দন একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত। তার মানে কি আমরা বলতেছি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে বেগ হ্রাসের হারকে, বা বেগ যদি কমে যায়, আমরা যদি গাড়ি ব্রেক করি তাহলে সেই ক্ষেত্রে মন্দন হয়, তাহলে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তার মানে কি যদি আমরা বলি যে a সমান সমান 1 ms ইনভার্স 2, তার মানে এটা হবে ত্বরণ, আর এটা যখন -1 ms ইনভার্স 2 আসবে তখন এটা হবে আমাদের মন্দন। মন্দনের একক আর ত্বরণের একক, মন্দনের মাত্রা এবং ত্বরণের মাত্রা একই। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত শেষ করলাম। আমরা সামনের দিনে পরবর্তী যে থিওরিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে।